Pari Ghosh, and I'm very happy to inform you that this year LA Utsav is organizing a special program, Hemanta Shure Naikara, celebrating 100 years of Hemanta Mukhopadhyay's birth anniversary. In this program, we will see dance performances by our beautiful and talented ladies across USA and Canada. This program has been hosted by our beloved Raya Bhattacharya. In this show, you won't only see the dance performances but also hear lot of untold stories about this legendary singer. So, what are we waiting for? Let's begin the show. Thank you and enjoy. সেই পরনে শার্ট ও ধুতি, একই রকম বসন্ত। হেমন্ত নাম হলে কি হয়, কণ্ঠে আছে বসন্ত। স্বর্ণযুগের সাংবাদিক অমিতাভ চৌধুরীর এই ছড়ার সহজ ভাষা ও সরল আঙ্গিকে যে মানুষটি লুকিয়ে আছেন, তিনি হেমন্ত মুখোপাধ্যায়, বাঙালির চিরকালের নস্টালজিয়া। এবছর হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ জন্মবার্ষিকী চলছে। মামার বাড়ি ছিল বারাণসী, তাই বারাণসীতেই 1920 সালের 16 জুন জন্ম তাঁর। দক্ষিণ 24 পরগনার বহুরা গ্রামে তাঁর পৈতৃক ভিটে, কিন্তু এরপরে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন তারা। 26-এর 2A রূপনারায়ণ নন্দন লেন ভবানীপুরের বাড়িতে বসবাস শুরু। বাবা কালিদাস মুখোপাধ্যায় ভেবেছিলেন তার ছেলে ইঞ্জিনিয়ার হবেন, ছেলে ভেবেছিল সে সাহিত্যিক হবে, চলতো লেখালেখি। কিন্তু পিতা পুত্রের কারো ইচ্ছেই এগোলো না। পরে ছেলের ধ্যান জ্ঞান হয়ে উঠল সঙ্গীত, এবং গানই হলো তার নেশা, পেশা এবং জীবন। হেমন্ত মুখোপাধ্যায়ের কত গান আমাদের রক্তে মিশে গেছে। মেলোডি তার কণ্ঠে প্রচুর, তেমনি স্বর্ণকণ্ঠ। তার গলায় আধুনিক থেকে রবীন্দ্রসঙ্গীত সবই যেন প্রাণের আরাম। কিন্তু আমাদের আজকের নিবেদন সুরস্রষ্টা হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত শুধু সুগায়কে যে ছিলেন তা নয়, তিনি ছিলেন এক অত্যন্ত প্রতিভাময় সুরকারও, যার সুরে অজস্র বাংলা ও হিন্দি গান আজও কালজয়ী। লক্ষ লক্ষ শ্রোতা আজও স্মরণ করে সেসব গান শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। বলবো সেই সব গান তৈরির অন্তরালের ইতিহাস, আর শোনাব বেশ কিছু লেজেন্ডারি গান। বাঙালি মধ্যবিত্তের রোম্যান্সের বারান্দায় চিরকালের জুটি উত্তম সুচিত্রা। 50-60-এর দশকে মিনার, বিজলি ছবিঘর, উত্তরা, পূরবী, উজ্জ্বলা সমস্ত চিত্রগৃহেই তখন উত্তম সুচিত্রা জুটির হাসি মাখা মুখের পোস্টার। পুজোর ছবি মানেই উত্তম সুচিত্রা ছবি রিলিজ নিয়ে একটা অদ্ভুত উন্মাদনা, আর ছবির গান সবার মুখে মুখে। হারানো সুর রিলিজ করে 1957 সালের সেপ্টেম্বরের পুজোর আমেজে। প্রযোজক উত্তম কুমার চাইছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে নায়িকা সুচিত্রা সেনের লিপে গান গাওয়াতে, কারণ এর আগে অগ্নিপরীক্ষা, সবার উপরে, সাগরিকা সবকটি ছবিতেই সুচিত্রার লিপে সন্ধ্যাকণ্ঠ সুপারহিট। কিন্তু ছবির সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় চাইলেন এক নতুন কণ্ঠ, গীতা দত্ত। হারানো সুরের গানের সুর যখন করা হয়, সামনে ছিলেন ছবির প্রযোজক উত্তম কুমার, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এদের হেমন্তবাবু বলেন, উত্তম, তোমায় চিন্তা করতে হবে না, আমি বম্বেতে তুমি যে আমার রেকর্ড করে গীতাকে দিয়ে গাইয়ে পাঠিয়ে দেব। তখন উত্তম গৌরী প্রসন্ন মুখ চাওয়াচাওয়ি করছেন, কারণ সবাই ভেবেছিলেন সুচিত্রার লিপে গান মানেই সন্ধ্যা হিট, তাই সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়েই গানটা গাওয়াবেন। তখন হেমন্ত মুখোপাধ্যায়
সাফ বললেন, এই গান গীতাকে দিয়ে গাওয়াও যদি তোমরা, তাহলেই আমি থাকব, নয়তো তোমরা অন্য কাউকে নাও। তবে আমি বলছি, তুমি যে আমার গীতা গাইলে, এ গান কিন্তু ইতিহাস সৃষ্টি করবে। সেই গীতা দত্ত গাইলেন এবং তারপরের ইতিহাস আমাদের সকলেরই জানা। ছবি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিল তুমি যে আমার, সুপারহিট। বাংলা ছবির ইতিহাসে জনপ্রিয় এক গান, এত যুগ পরেও প্রেমের 1 নম্বর গান হিসেবে তুমি যে আমারই কিন্তু বারে বারে উঠে আসে। কারণ হেমন্ত মুখোপাধ্যায় বুঝেছিলেন ওই মিষ্টি রোম্যান্টিকতায় মাখামাখির আবেগ গীতা দত্তের কণ্ঠে বেশি প্রস্ফুটিত হবে। তাহলে চলুন শুনে নি সেই চিরস্মরণীয় রোম্যান্টিকতায় ভরা গানটি, তুমি যে আমার। হেমন্ত মুখোপাধ্যায়কে বম্বে ডেকে নিয়ে গেছিলেন হেমেন গুপ্ত। ফিল্মিস্তান প্রোডাকশনের আনন্দমঠ ছবির পরিচালক তিনি। খুব ইচ্ছে সেই ছবিতে হেমন্ত সুর দেন। 1951 সালের মার্চে হেমন্ত চলে গেলেন বম্বে। তুলারাম জালানের ফিল্মিস্তান স্টুডিও, যদিও জালান নামেই মালিক। ফিল্মিস্তানের আসল সর্বময় কর্তা তখন শশধর মুখোপাধ্যায়। হেমেন গুপ্তর অনুরোধে হেমন্ত রাজি হন। তখন বাংলায় হেমন্তর বেশ নামডাক, কিন্তু বম্বেতে প্রথম দিকে সংসার চালাতে
অর্ধেক ডিম খেয়েও থেকেছেন হেমন্ত মুখার্জি। শশধর মুখোপাধ্যায়ের ফিল্মিস্থানের সঙ্গে তখন লতা মঙ্গেশকরের বেশ ঝগড়া চলছে। শশধর বললেন হেমন্তকে, লতা রাজি হবে না, সে অনেক ব্যাপার। হেমন্ত বললেন, যদি আমি পারি লতাকে আনতে। লতা মঙ্গেশকর ফিল্মিস্থানের আনন্দমঠ ছবিতে গান গাইতে রাজি হয়েছিলেন একমাত্র তাঁর হেমন্তদার অনুরোধে। লতা শুনে বললেন হেমন্তকে, যদিও ফিল্মিস্থানের সঙ্গে আমার ঝগড়া, আমি ওখানে গাইব না বলেই ঠিক করেছি, কিন্তু শুধু আপনার জন্যই গাইব হেমন্তদা। হেমন্ত জিজ্ঞেস করলেন, কত টাকা বলবো? লতা বললেন, শুধু আপনার জন্যে গাইছি, পয়সার জন্যে নয়, সুতরাং ফিল্মিস্থানের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। লতার আগমনে অবাক হয়ে যান শশধর মুখোপাধ্যায়। আনন্দমঠেই প্রথম একসঙ্গে কাজ করেন লতা মঙ্গেশকর আর হেমন্ত মুখোপাধ্যায়। আনন্দমঠ ছবিতে লতাজির বন্দে মাতরম গানটি আজও স্বদেশী গানে নিঃসন্দেহে প্রথম। কিন্তু বন্দে মাতরম গান গাইতে গিয়ে ধরাশায়ী হয়ে যান লতাজি। যতবারই রেকর্ড করেন, কোনো বারই পরিচালক হেমেন গুপ্তর পছন্দ হয় না। প্রতিটি টেকেই খুব ভালো গাইছেন লতা, কিন্তু হেমেন গুপ্ত বলছেন, প্রাণ পাচ্ছি না গানে। মিউজিক ডিরেক্টররা লতার গানের ব্যাপারে কোনো কথা বলেন না। ছবির পরিচালকরাও লতাকেই বিচারকের আসনে বসিয়ে ও রায় শোনার জন্য কান খাড়া করে থাকেন, আর সেই লতাকেই কিনা নস্যাৎ করে দিচ্ছেন হেমেনবাবু। শেষমেশ 21 বার রেকর্ডিংয়ে লতা ক্লান্ত হয়ে বসে পড়লেন। হেমন্ত মুখোপাধ্যায় তখন ভাবছেন, এত সেধে লতাকে নিয়ে এলাম ফিল্মিস্থানে, হেমেন্দার ব্যবহারে এখন রেগে মেগে না চলেই যায়। শেষ অবধি মিউজিক ডিরেক্টর হেমন্তই বললেন, লতার গানে আমি সন্তুষ্ট, আর গাইবার দরকার পড়বে না লতার। অনিচ্ছা সত্ত্বেও হেমেন গুপ্ত মেনে নিলেন কথাটা। সেই প্রথম ও শেষবার লতা মঙ্গেশকর কোনো গান 21 বার রেকর্ডিং করেন। গান ঐতিহাসিক হিট। লতা মঙ্গেশকরের মতন একজন শিল্পী বম্বের এত বড় নাম, তিনি বম্বের নতুন মিউজিক ডিরেক্টর হেমন্তের ডিরেকশনে 21 বার রেকর্ড করেন। এতটাই হেমন্তর জন্য স্যাক্রিফাইস করেন লতা। একসময় হেমন্ত মনে করেছিলেন কলকাতা ফিরে আসবেন। ঠিক সেই সময় ওর হাত দিয়ে বেরোলো নাগিন। কিন্তু হেমন্ত সুরারোপিত লতার মন্ডোলে মেরা তন্ডোলে গানটি নাগিন ছবিতে রাখতেই চাননি ছবির প্রযোজক। নাগিন ছবিতে হারমোনিয়াম আর ক্লাভিওলিন ব্যবহার করে সাপুড়ের বীণের আওয়াজ সারা ছবিতে ছড়িয়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গোটা ভারত মেতেছিল সেই সুরে। এর জন্য পরিচালক ও প্রযোজকের সঙ্গে মতানৈক্য হয়েছিল তার, কিন্তু শেষ অবধি বাংলার হেমন্ত সুরেই মাতল গোটা ভারত। প্রতিটি পাড়ায় এককালে দুপুরবেলা শুনশান রাস্তা দিয়ে যেত মাটির ভাঁড়ের বেহালা বিক্রিওয়ালারা, আর তারা বাজাতেন নাগিনের সেই চিরস্মরণীয় সুর, মন্ডোলে তেরা তন্ডোলে। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, ये कौन बजाए बांसुरिया। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, ये कौन बजाए बांसुरिया। मधुर मधुर सपनों में देखी मैंने राह नवेली, तो
হেমন্ত মুখোপাধ্যায়ের মায়ের একটা লাল ডায়েরি ছিল। সবচেয়ে আশ্চর্য একটা লেখা ছিল সেই ডায়েরিতে। হেমন্ত জননী লিখছেন, সেদিন উনি একটা রেকর্ডের দোকানে পাশাপাশি পঙ্কজ মল্লিক আর শচীন দেববর্মনের ছবি দেখেছেন। সেটা দেখে লিখলেন, একদিন এদের পাশে আমার হেমন্তর ছবিও থাকবে। সালটা তখন 1936 কি 1937, মানে হেমন্ত তখন সবে গান শুরু করেছেন। ছেলের ওপর মায়ের কি অসীম আস্থা! কিভাবে মায়ের ভবিষ্যৎবাণী ছেলের জীবনে অক্ষরে অক্ষরে ফলে যায়। চলে আসি আবার সুরকার হেমন্তের ফিল্মের গান রেকর্ডিংয়ের গল্পে। সুকুমার দাশগুপ্তর ছবি সাথী হারার গান রেকর্ডিং হচ্ছে। মালা সিনহার লিপে গান। হাতে কাঁচের চুড়ি রেখে মালা সিনহা গাইছেন, গীতা দত্তের কণ্ঠে আয়না বসা চুড়িগুলো। ছবির সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। সাথী হারার গানের পুরো রেকর্ডিং হয়েছিল বম্বেতে। হেমন্ত তখন ভীষণ ব্যস্ত। সবাই বলেছিল, তাড়াহুড়ো করে কি আর ভালো কাজ হয়? গান হিট হওয়ার পর হেমন্ত একটাই কথা বলেছিলেন, গান হিটের গ্যারান্টি দিতে পারেন যারা, হেমন্ত মুখোপাধ্যায় তাঁদেরই একজন। শুনে নি তাহলে মালা সিনহার লিপে গীতা দত্তের কণ্ঠে গাওয়া সেই নস্টালজিয়ায় ভরা গানটি আয়না বসা চুড়িগুলো। ইন্ডাস্ট্রিতে তখন নবেন্দু চট্টোপাধ্যায় এক নবীন পরিচালক। অদ্বিতীয়া ছবি শুরু করেছেন। ছবির মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায়। ছবির মিউজিকের ব্যাপারে নবেন্দু বম্বে গেছেন এবং উঠলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। নবেন্দু গিয়ে দেখলেন একটি বড় ঘরে হেমন্ত বসে কোনো একটা হিন্দি ছবির মিউজিক করছেন। সামনে বসে আছেন লতা মঙ্গেশকর এবং মুকেশ। নবেন্দুকে দেখে হেমন্ত বললেন, অদ্বিতীয়ার গানগুলো সুর করা হয়ে গেছে, তুমি হ্যাঁ করলেই রেকর্ডিং করব, তুমি একটু বসো। অদ্বিতীয়ার আগে নবেন্দুর মুক্তি না পাওয়া প্রথম ছবি নয়া রাস্তাতেও হেমন্তই গান গেয়েছিলেন। এরপর অদ্বিতীয়ার সবগুলো গান গেয়ে শোনালেন হেমন্ত। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা সুরও পছন্দ হলো না নবেন্দুর। নবেন্দু তখন নবাগত পরিচালক, এটাই প্রথম ছবি। ওদিকে হেমন্ত তখন লেজেন্ড। কি আর বলেন নবেন্দু? হেমন্ত বললেন, কি নবেন্দু, সব সুর ঠিক আছে তো? নবেন্দু শুধু একটু হাসলেন। হেমন্ত বললেন, বুঝেছি, তোমার সুরগুলো পছন্দ হয়নি, ঠিক আছে, আমি আবার সুর করব, শুধু রেকর্ডিংয়ের ডেটটা পিছিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর হেমন্ত আবার সুর করতে বসলেন হারমোনিয়াম নিয়ে
এবং প্রতিটি গানে 2-3 রকম সুর বানালেন। এবার হলো উল্টো বিপত্তি, সবকটি সুরই নব্যেন্দুর ভালো লাগছে। তখন হেমন্ত মুখোপাধ্যায় বেছে দিলেন সঠিক সুরটি। এ ঘটনা থেকেই প্রমাণ হয় হেমন্ত মুখোপাধ্যায় নতুনদেরও কতটা সম্মান দিতেন। উনি স্টার আর্টিস্ট হয়েও এক নবীন পরিচালকের জন্য আবার নতুন করে সুর করতে বসলেন, বিন্দুমাত্র দ্বিধা না করেই। যদিও অদ্বিতীয়া হলো সুপার ফ্লপ ছবি, কিন্তু গানের দিক দিয়ে সুপারহিট ছবি। মাধবী মুখোপাধ্যায় আর সর্বেন্দ্র অভিনয় করেন এই ছবিতে। মাধবীকে অসম্ভব সুন্দর দেখতে লেগেছিল অদ্বিতীয়ায়। চঞ্চল মন আনমনা হয়, চঞ্চল ময়ূরী এ রাত, আহা প্রজাপতি, সুপারহিট সবকটি গান আজও। মাধবী মুখোপাধ্যায়ের কাছেও হেমন্ত মুখার্জি শ্রদ্ধেয় পরোপকারী এক মানুষ। কারণ মাধবী যখন প্রথম বম্বে গেছিলেন হেমেন গুপ্তর বাংলা ছবি অনামিকার শুটিং করতে, মাধবী নিজের দিদিকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। হোটেলের ঘরে মাধবীরা শুয়ে পড়েছেন রাত 12টা নাগাদ দরজায় নক। দরজা খুলেই মাধবী দেখেন হেমন্তদা দাঁড়িয়ে আছেন। হেমন্ত বললেন, সারাদিন ব্যস্ততায় আসার সময় পাইনি, বম্বে যখন এসেছেন আপনাদের নিশ্চয়ই একটা গাড়ি চাই। হেমন্ত গাড়ির সঙ্গে একটি সাহায্যকারী লোকও দিয়ে গেলেন। সেই গাড়ি করে মাধবীরা সমগ্র বোম্বাই শহর ঘুরে দেখেছিলেন। মাধবীকে হেমন্ত বলেছিলেন, মাধবী, আমি একটা হিন্দি ছবি করতে চাই। ছবির গল্পটা একটা বাসের মধ্যে যাত্রীদের নিয়ে। আপনাকে নায়িকা ভেবেছি আমার এই ছবিতে। মাধবী সেদিন না বলেছিলেন হেমন্তবাবুকে, কারণ মাধবী হিন্দি ছবি কোনো দিনই করতে চাননি। পরে ভেবেছেন মাধবী হেমন্তদাকে না বললেই পারতাম। হয়তো দুঃখ পেয়েছিলেন সেদিন হেমন্তদা। যদিও তাতে কিন্তু হেমন্ত মাধবীর সুসম্পর্কে চির ধরেনি কখনো, কোনো মুহূর্তের জন্যেও। চলুন শুনে নেওয়া যাক তাহলে সেই কালোজয়ী গান, চঞ্চল ময়ূরী এ রাত।
বেনু তখন ওর স্নেহময় এক দাদার কাছে সব খুলে বলতো, সান্ত্বনা পাওয়ার আশায়। একদিন সব শুনে সেই দাদা বললেন, তুই বরং বম্বে চলে যা, এখানে থাকা তোর পক্ষে আর খুব ভালো হবে বলে মনে হয় না। ওখানে তোর গুণের প্রপার জাজমেন্ট হবে। যাবি? কথা বলবো? কান্না চেপে বেনু তখন বলল, আমি আর পারছি না, যেখানে বলবে সেখানেই যাব, আমি শান্তিতে বাঁচতে চাই। সেই দাদা তখন সাথে সাথেই উঠে কাকে যেন একটা ফোন করলেন। হ্যাঁ কিশোর, শোনো, নায়িকা পাওয়া গেছে, তোমাকে আর নায়িকা খুঁজতে হবে না। তুমি ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা দেখেছ তো? হ্যাঁ হ্যাঁ, সেই নিতাই নায়িকা, আমি বম্বে নিয়ে আসছি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি অদ্ভুত, ফোনে অপর প্রান্তের লোকটিও কোনো প্রশ্নই করলেন না যে নায়িকাটি কীরকম, মানাবে কিনা বম্বের ছবিতে। এতটাই দাদার ওপর কনফিডেন্স। এভাবেই বেনুর প্রথম হিন্দি ছবি ফাইনাল হয়ে গেল, শুধু একটা টেলিফোনে। ফোন রেখে বেনুকে দাদা বললেন, গোছগাছ কর, কদিন পরেই আমরা বম্বে যাচ্ছি, শুধু তোকে হিন্দিটা শিখতে হবে আরও। বেনুর সেই দাদার নাম সারা ভারতে হেমন্ত কুমার, বাংলায় হেমন্ত মুখুজ্জি। আর ফোনের ও প্রান্তে যিনি ছিলেন, কে আবার? স্বয়ং কিশোর কুমার, যিনি গায়ক হলেও নিজের ছবি পরিচালনা প্রযোজনা করলেন দূর গগন কি ছাঁও মে। আর সেই ছবিতে নায়ক কিশোর কুমার নিজেই, সঙ্গে ছেলে অমিত কুমার শিশু শিল্পীর ভূমিকায়, আর নায়িকা বেনু হলেন সুপ্রিয়া দেবী। কাজল নয়না হরিণী সুপ্রিয়ার সুখে দুঃখে সবেতে ছিলেন তার হেমন্তদা। বম্বেতে ফ্ল্যাটও কিনিয়ে দেন হেমন্তদা। কাজল নয়না হরিণী গানটাই ভাবুন না, মন নিয়ে ছবিতে সুপ্রিয়া নাচছেন আর উত্তমের লিপে হেমন্ত গাইছেন। কি অদ্ভুত এক মাদকতা। আরও একটা বিষয়, উত্তম আর হেমন্ত ঠোঁট মিলে যেত যেখানে, এসো আমার মনের মাধুরী বলে উত্তম হাসছেন, গানটা গাইতে গিয়ে হেমন্ত অবিকল হাসতেন। এই গানের এই লিপ দেওয়াটাই ছিল গানের বিশেষত্ব। এই যে এক আত্মা এক প্রাণ হয়ে যাওয়া, ওই কিংবদন্তি দুই গায়ক নায়কের পক্ষেই তা একমাত্র সম্ভবপর ছিল। তাহলে শোনা যাক কাজল নয়না হরিণী। কাজল নয়না হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়না হরিণী। ওগো কাঞ্চন বরণা চম্পক মঞ্জরি করো তাকে চম্পক বরণা, এসো উচ্ছল ঝরনা অকরণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না। ওগো নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘকাল কুন্তল গণনা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা ননে তার ঝরনা। ওগো ময়ূর পেখম তোলনা, ওগো ময়ূর পেখম তোলনা, তার লজ্জা তোমাতে ঢাকি, ওগো কাজল নয়
ওগো কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরনা। ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরনা, এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপ সাধ করে মরনা। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আঁখি। ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার অধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী। হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে একটা বাঙালি সেন্টিমেন্ট কাজ করত। বম্বেতে কোনো বাঙালি পরিচালক, অভিনেতা, সঙ্গীত পরিচালক গেলেই তাকে হেমন্ত সব রকম সাহায্য করতেন। এদের মধ্যে একজন হলেন বিশ্বজিৎ, যার বলিউড ছবিতে হিরো হওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তখন কলকাতার রঙ্গমঞ্চে সাহেব বিবি গোলাম নাটকে ভূতনাথের রোল করছেন। একদিন সিন শেষ করে বিশ্বজিৎ ড্রেসিং রুমে বসে আছেন। এমন সময় রুমে ঢুকলেন হেমন্ত মুখোপাধ্যায়। বিশ্বজিৎকে এসেই বললেন তার হেমন্তদা, ও হে বিশ্বজিৎ, তোমায় তো এবার বম্বে যেতে হবে। আমি একটা নতুন ছবি করছি, তুমি হবে তার হিরো। ছবির নাম 20 সাল বাদ। সেই প্রথম বিশ্বজিৎ বলিউড ফিল্মে হিরো হলেন হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে। 20 সাল বাদ সুপার ডুপার হিট ছবি হল, আর বিশ্বজিতের লিপে হেমন্ত কণ্ঠে গানও সুপারহিট। অন্যদিকে ওয়াহিদা রহমান একবার বলেন, যখন কোনো অভিনেতা অভিনেত্রী রঙিন ছবি ছাড়া ছবি করার কথা ভাবতেই পারেন না, ঠিক তখনই আমি সাদা কালো ছবি করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। ছবির নাম খামোশি, সুচিত্রা সেনের দ্বীপ জেলে যাইয়ের হিন্দি। ছবির প্রযোজক হেমন্ত কুমার। হেমন্তদার সরলতা, বিচার বুদ্ধির ওপর আমার চিরকালই অগাধ আস্থা। তাকে সবার চেয়ে বেশি শ্রদ্ধা করি। হেমন্তদা মানুষ হিসেবেও যতটা ভালো, প্রযোজক হিসেবেও ঠিক ততটাই ভালো। শুধুমাত্র হেমন্তদা প্রযোজক বলেই আমি বিনা দ্বিধায় সাদা কালো ছবি করতে রাজি হয়ে যাই। ভালো ছবির প্রতি হেমন্তদার যে গভীর অনুরাগ। শুধু তাই নয়, হেমন্তদা প্রযোজক হিসেবে যে কতটা সৎ, হেমন্তদার ছবির খতিয়ান দেখলেই তার পরিচয় পাওয়া যায়। 20 সাল বাদ কোহরা থেকে খামোশি পর্যন্ত তার ছবিতে কাজ করে তার সান্নিধ্য পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এত স্বল্প সময়ে বোম্বাই শহরে দীর্ঘদেহী রাজকীয় মানুষটি যা খ্যাতি পেয়েছেন, তা চিত্র জগতের যে কোনো মানুষেরই ঈর্ষার বস্তু। শোনা যাক তাহলে বেকরার করকে হাম। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए वो काली काली बदलियां, जुल्फ की घटा चुरा न ले कहीं, चोरी चोरी आके शोख बिजलियां, आपकी अदा चुरा न ले कहीं। यूं
कदम अकेले न आगे बढ़ाइए, आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए गुलाब की वो डालियां, बढ़ के चूम ले नया आपके कदम, देखिए गुलाब की वो डालियां, बढ़ के चूम ले नया आपके कदम, खोए खोए भंवर भी है बाग में, कोई आपको बना न ले सनम, बहकी नजरों से खुद को बचाइए, आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। जिंदगी के रास्ते अजीब हैं, इनमें इस तरह चला न कीजिए, खैर है इसी में आपकी हुजूर, अपना कोई साथी ढूंढ लीजिए, सुन के दिल की बात यूं न मुस्कुराइए, आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। উত্তমের লিপে হেমন্ত এই আইকনিক সুপারহিট জুটি কিন্তু অনেক পরে এসেছে চলচ্চিত্রে। উত্তম কুমার পরপর ২৬টা ছবিতে আত্মপ্রকাশ করার পর নায়ক ও সঙ্গীত পরিচালক উত্তম এবং হেমন্তের দুজনের সাপমোচন ছবিতে দেখা হলো। হেমন্তর পূর্বসূরি শচীন দেববর্মন, পঙ্কজ কুমার মল্লিক, জগন্ময় মিত্র অনেকেই ছিলেন, কিন্তু উত্তম সুপারহিটের মুখ দেখলেন হেমন্ত কণ্ঠে। যদিও হেমন্ত উত্তম বলতে গেলে প্রায় এক পাড়ার বাসিন্দাই ছিলেন, তাই যাতায়াতের পথে দেখা হতো ঠিকই, কিন্তু ওরা কখনোই ভাবেননি যে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি জুটি হয়ে যাবেন দুজনে। এছাড়াও হেমন্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের গভীর অনুরাগী ছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনেই। উত্তম হেমন্ত জুটি অজস্র ছবিতে একসঙ্গে কাজ করেছেন, কিন্তু এহেন জুটির মধ্যেও অভিমান তৈরি হয়, ভেঙে যায় কিছুদিনের জন্য উত্তম হেমন্ত জুটি। কারণটা কি ছিল শুনুন তাহলে। হেমন্তর প্রথম প্রযোজিত হিন্দি ছবি ২০ সাল বাদ সুপারহিট করায় হেমন্ত তাঁর দ্বিতীয় ছবির পরিকল্পনা করলেন। জেন আয়ার গল্পের বাংলা চিত্ররূপ। পরিচালক বীরেন নাগ হেমন্তকে বললেন, ২০ সাল বাদে বিশ্বজিৎ হিরো ছিল, এবার এই হিন্দি ছবিতে উত্তম কুমারকে হিরো করুন। রাজি হলেন উত্তম কুমার তার ক্যারিয়ারে প্রথম হিন্দি ছবি করতে। উত্তমের বিপরীতে নায়িকা ওয়াহিদা রহমান। সেই মতোই বিজ্ঞাপন গেল। ছবির নাম ঠিক হলো শর্মিলী। শুটিংয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। প্রথম শুটিং হবে আসানসোলের কয়লা খনিতে। উত্তমকেও শুটিংয়ের ডেট দেওয়া হয়ে গেল, এবার কাজ শুরু করলেই হয়। কিন্তু শেষ পর্যন্ত উত্তম পিছিয়ে গেলেন, জানিয়ে দিলেন শর্মিলী ছবিতে তিনি কাজ করবেন না। চিত্রনাট্য পছন্দ হয়নি, তাই হয়তো উত্তম কাজ করবেন না ধরে নিলেন হেমন্ত। কিন্তু শেষ মুহূর্তে এভাবে নায়ক না বললে প্রযোজকের যে নিদারুণ অবস্থা হয়। চটপট নায়ক পরিবর্তন না করলে ক্ষতির পরিমাণ বেড়েই চলে। তখন পরিচালক বীরেন নাগ অন্য গল্প ঠিক করে ছবির নাম দিলেন কোহরা। শেষ পর্যন্ত সেই বিশ্বজিৎকেই ধরতে হলো। হেমন্ত জানিয়েছেন এই প্রসঙ্গে যে লতাও গলা খারাপ থাকলে সেদিন রেকর্ড করবে না জানিয়ে দিত, কারণ কিছু খুঁত বেরোলেই শ্রোতা দর্শকরা বিরূপ মন্তব্য করতে শুরু করবে। উত্তম সেই ভেবেই পিছিয়ে আসে, হয়তো চিত্রনাট্য অপছন্দ হওয়ায়। কিন্তু বিশ্বজিৎ সেদিন কিন্তু
না বলেননি। বলতেই পারত, কারণ 20 সাল বাদ প্রচুর পয়সা দিয়েছিল। আমরা বিশ্বজিৎকে নায়ক থেকে বাদ দিয়ে উত্তম কুমারকে নিই। বিশ্বজিৎ কিন্তু সেদিন আমার সম্মান রক্ষা করেছিল। বড় ভালো ছেলে বিশ্বজিৎ। অনেকেই বলেন, বিশ্বজিৎ আপনার জন্য এটুকু করবে না কেন মশাই? আপনি তো ওকে বলিউড ছবিতে প্রথম চান্স দিয়েছেন। কিন্তু চান্স তো আমি অনেককেই দিয়েছি। কজন আর মনে রেখেছে সে কথা? তারা তো ভুলেই গেছে কবে। কিন্তু বিশ্বজিৎ সত্যিই ভোলেনি। সুপ্রিয়া দেবী অবশ্য সব বিতর্কে নিরসন করে বলেছিলেন, উত্তম আর হেমন্তদার বিবাদ একদম বাজে কথা। কিছু মানুষ এগুলো রটিয়ে আনন্দ পায়। উত্তম হেমন্তদার ছবি করেনি, তার জন্য দায়ী উত্তমের কিছু পরম উপকারী বন্ধুবান্ধবের কুপরামর্শ। ওরাই সারা জীবন স্তাবক সেজে উত্তমের ক্ষতি করে গেছে। উত্তমের বহু ছবিতে এর পরেও হেমন্তদা সুর দিয়েছেন এবং গানও করেছেন। তারে বলে দিও। তারে বলে দিও, তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না। তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, গামাপা মগরে, গামাপা মগরে, সারে মা গরে গা রে সারে সানে সা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না। এই ভাঙা বাঁশি বলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না। তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, তারে বলে দিও, সে যেন আসে না। তারে বলে দিও, মন কেন হাসে না। তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, তারে বলে দিও, তারে বলে দিও। নায়িকা অঞ্জনা ভৌমিক একবার জানিয়েছিলেন, নায়িকা সংবাদ আর সুখ শাড়ি দুটি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। অর্থাৎ হেমন্তবাবু গানের সুর দিয়েছেন আর সেই গানে আমি অভিনয় করেছি। দুটো ছবি করতে গিয়ে হেমন্তবাবু সবচেয়ে আমাকে অবাক করেছেন তার সময় জ্ঞানের পরিচয় দিয়ে। যদি 9টার সময় আসবেন বলেন, কোনোদিনই তা 9:05 হবে না। আরও একটি গুণও আছে তার, তার ব্যবহারের সংযম, কথাবার্তায় চালচলনে সেই সংযমী গুণটি পেরিয়ে যেতে দেখিনি কোনো দিনই। সাফল্য বা অসাফল্য কোনো কিছুতেই তার এতটুকু উচ্ছ্বাস বা চরম প্রতিক্রিয়া দেখিনি কখনো। খ্যাতি সম্মান যা পেয়েছেন তিনি, তা অনেকের কাছে ঈর্ষণীয়। কিন্তু এই সব কিছুকে অতিক্রম করে যেতে পেরেছেন হেমন্তবাবু তার সহজ সরল আড়ম্বরহীন জীবনযাত্রায়। ভদ্রতার দিক থেকেও হেমন্তবাবুর কোনো তুলনা ছিল না। প্রথমে যখন বম্বে গেছিলাম, আশপাশে চেনা তেমন কোনো মানুষকেই পাচ্ছিলাম না। একদিন মেঘ না চাইতেই জল। হেমন্তবাবু হোটেলে এসে হাজির হলেন কোনো অসুবিধে হচ্ছে কিনা তার খোঁজ নিতে।
তারপর থেকে যে কদিনই ছিলাম সেখানে হেমন্তবাবুর সস্ত্রীক রোজই আসতেন। অনেক অপরিচিতদের মধ্যে হেমন্তবাবু আমার অত্যন্ত শ্রদ্ধার এক আপনজন হয়ে উঠলেন। নায়িকা সংবাদ ছবির গান প্রসঙ্গে উল্লেখ্য, অঞ্জনার লিপে গানের কথা লিখেছিলেন গীতিকার কবি মোহিনী চৌধুরী, যার এবছর শতবর্ষ চলছে নীরবে। সেই মোহিনী চৌধুরী, যিনি মুক্তের ও মন্দির ও সোপানো তলে লিখেছিলেন, তিনিই আবার লিখেছেন এমন সব রোম্যান্টিক গান। ভাগ্য বিপর্যয়ে মোহিনী চৌধুরী তখন নায়িকা সংবাদের প্রযোজক দেবেন ভট্টাচার্যের কর্মচারী। অঞ্জনা ভৌমিকের সুপারিশে দেবেন ভট্টাচার্যের পরের ছবি নায়িকা সংবাদের গীতিকার হওয়ার সুযোগ পেলেন মোহিনী চৌধুরী। মোহিনীর লেখায় সুর বাঁধলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু শুধু দুটো গান অঞ্জনার লিপে, উত্তম কুমারের লিপের গান লেখার সুযোগ মোহিনী পেলেন না। কিন্তু ছবি রিলিজ হতেই উল্টো ছবি, উত্তমের লিপে গান অ্যাভারেজ হিট, আর অঞ্জনার লিপের দুটো গান কি মিষ্টি দেখো মিষ্টি এবং কেন এই হৃদয় চঞ্চল হলো, এই গান দুটোই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে হয়ে গেল ফাটাফাটি হিট। তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই গান, কি মিষ্টি দেখো মিষ্টি। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। গুরুদত্তের ছবি সাহেব বিবি গোলামে প্রথম সঙ্গীত পরিচালনা করার কথা ছিল শচীন দেববর্মনের, কারণ গুরুদত্তের বেশিরভাগ ছবির সুরকারী ছিলেন শচীন কর্তা। কিন্তু একটি ঘটনা পট পরিবর্তন করে দিল সাহেব বিবি গোলাম ছবির গানের। গুরুদত্ত প্রথমে এই ছবির সুর করার জন্য শচীন দেববর্মনের কাছেই গেছিলেন। গুরুদত্তের সঙ্গে শচীন দেববর্মনের সব কথাবার্তা হলো। শচীন দেব রাজিও হলেন সাহেব বিবি গোলামে সুর সংযোজনা করতে। কিন্তু ওই সময় গুরুদত্ত গীতা দত্ত স্বামী স্ত্রীর মাঝে এসে পড়েছেন ওয়াহিদা রহমান নামটি। গুরু ওয়াহিদার পরকীয়া প্রেমের কথা চারিদিকে ততদিনে চাউর হয়ে গেছে। সেই সময়ে শচীন দেববর্মন গুরুদত্তকে ওই নিয়ে একটা কথা বললেন। যতদূর জানা যায় গুরুদত্তকে বেরিয়ে আসতে বলেছিলেন তিনি এই সম্পর্ক থেকে। শচীন দেবের মন্তব্যে ব্যাস গুরুদত্ত গেলেন অত্যন্ত ক্ষেপে। শচীন দেববর্মনকে বাদ দিলেন গুরুদত্ত এবং সব সম্পর্ক এরপর শেষ করে দিলেন। সাহেব বিবি গোলাম সেই সময় বাংলা সাহিত্যের গল্প, তাই গুরুদত্তের বাঙালি মিউজিক ডিরেক্টরই চাই। তখন গুরুদত্ত এলেন হেমন্ত কুমার ওরফে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। এদিকে শচীন দেববর্মন ভাবলেন হেমন্ত হয়তো কাজটা ছেড়ে দেবে, যেহেতু শচীন দেবকে নিচ্ছে না গুরুদত্ত। কিন্তু তখন বম্বেতে হেমন্তের পায়ের তলার মাটি শক্ত নয়, বম্বেতে হেমন্তের হাতে খুব একটা কাজও নেই। তাই গুরুদত্তের সাহেব বিবি গোলামের অফার দুম করে হেমন্ত নিয়ে ফেললেন। সেই যে হেমন্তর সঙ্গে শচীন দেববর্মনের সম্পর্কের চিড় ধরল, আর শচীন দেব তার সুরে কোনো গান হেমন্তকে দেননি কখনো। সাহেব বিবি গোলাম সূত্রে হেমন্ত মুখোপাধ্যায় পরে বলেছিলেন, সাহেব বিবি গোলাম ছবির অফার নিয়ে যদি গুরুদত্ত আমার কাছে 7 দিন আগে আসতেন, তাহলে আমি নিজের প্রোডাকশনে 20 সাল বাদ করতামই না।
কারণ আমি তো 20 সাল বাদ করেছিলাম বম্বেতে মাটি পাওয়ার জন্য। হাতে কাজ নেই, কেউ কাজ দিচ্ছে না, সেই জন্যই একটা ছবি করলাম। শচীন দেবের বিতর্কিত মন্তব্যই হেমন্ত কুমারকে সাহেব বিবি গুলামে নিয়ে এলো। আর হেমন্তর নিজের কণ্ঠের সেই বাংলা গান অলিরও কথা শুনে বকুল ও হাসির সুরে তিনি বাঁধলেন হিন্দিতে না যাও সাইয়া চুরা কে বাইয়া। মীনা কুমারীর সেই প্রেমের আকুতি গীতা দত্তের কণ্ঠে যেন গীতার নিজের ভাঙা সংসার ধরে রাখার আকুতি হয়ে উঠল গানে গানে। न जाओ सैया छुड़ा के बैया, कसम तुम्हारी मैं रो पड़ूंगी, रो पड़ूंगी। न चल रहा है सुहाग मेरा, जो तुम न होगे तो क्या करूंगी, क्या करूंगी। न जाओ सैया छुड़ा के बैया, कसम तुम्हारी मैं रो पड़ूंगी, रो ये बिखरी जुल्फे, ये खिलता गजरा, ये महकी चुनरी, ये मन की मदरा। ये बिखरी जुल्फे, ये खिलता गजरा, ये महकी चुनरी, ये मन की मदरा। ये सब तुम्हारे लिए है प्रीतम, मैं आज तुमको न जान दूंगी, जान न दूंगी। न जाओ सैया छुड़ा के बैया, कसम तुम्हारी मैं रो पड़ूंगी, रो पड़ूंगी। মণিহার সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা রায় ও বিশ্বজিতের ত্রিকোণ প্রেমের আবহে আবর্তিত গল্প নিয়ে মিউজিক্যালি হিট ছবি। কিন্তু জানেন কি, মণিহার ছবির গল্প একেবারেই পছন্দ হয়নি শুরুতে হেমন্ত মুখোপাধ্যায়ের। মণিহার ছবির পরিচালক সলিল সেনের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম পরিচয় ছবির স্ক্রিপ্ট রিডিংয়ের দিন। পরিচয় করিয়ে দিলেন ছবির প্রযোজক গিরীন্দ্র সিংহ। কিন্তু মণিহার গল্পের মধ্যে কোনো ভবিষ্যতে দেখতে পেলেন না হেমন্ত মুখোপাধ্যায়। এটা ছিল একেবারেই হেমন্তবাবুর ব্যক্তিগত মত, কিন্তু তিনি পরিচালক প্রযোজকের ওপর নিজের মত চাপিয়ে দেননি। শেষ অবধি গল্প কিন্তু পরিবর্তন হলো না। যাই হোক, এবার বলবো যে ঘটনা, তার থেকেই বুঝবেন হেমন্ত মুখোপাধ্যায় হলেন সেই মানুষ যিনি মনের জোরে হিমালয় পর্যন্ত পেরোতে পারেন। মণিহার ছবির গান টেকিং হবে বম্বেতে, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের সারা শরীরে এমন অ্যালার্জি হয়েছে যে মনে হচ্ছে শরীর যেন গলে পড়ছে। এই অবস্থায় তার পক্ষে কাজ একেবারেই অসম্ভব। সেই অবস্থা দেখে সলিল সেন, গিরীন্দ্র সিংহরা সিদ্ধান্ত নিলেন রেকর্ডিংয়ের ডেট পিছিয়ে দেওয়া হবে। কিন্তু হেমন্তবাবু কিছুতেই রাজি হলেন না। বললেন, স্টুডিও বুক হয়ে গেছে, আর্টিস্ট বুক হয়ে গেছে, এখন ডেট পিছলে অনেক টাকা লোকসান হবে, তোমাদের টাকা নষ্ট হতে আমি কিছুতেই দেব না, আমি ঠিক করতে পারব। ভাবুন শুধু হেমন্তবাবুর মনের জোর। রেকর্ডিংয়ের দিন লতা মঙ্গেশকরের রেকর্ডিং শুরু হলো। হেমন্তর সুরে লতার গান। হেমন্তবাবু গরম জলে স্নান করে এলেন স্টুডিওতে। যে মানুষটা চিরকাল হাত গোটানো শার্ট পরে এসেছেন, সে সেদিন কিনা পরে এলেন পুরো হাতা ফুল স্লিভ শার্ট। বোঝাই যাচ্ছিল কি অসম্ভব যন্ত্রণা সারা শরীরে। মুখে ছিল তার ছাপ স্পষ্ট।
কিন্তু কাজে সেই যন্ত্রণার কোনো প্রতিফলন নেই। যথাসময়ে রেকর্ডিং শেষ হলো। অসম্ভব শারীরিক যন্ত্রণা নিয়ে হেমন্তবাবু বাড়ি ফিরলেন, কিন্তু বজায় রাখলেন তার জেদ। প্রযোজকের একটি পয়সাও নষ্ট হতে দিলেন না। আসুন শুনে নিই আমরা তাহলে সেই মণিহার ছবির হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত লতাজির কণ্ঠের একটি গান, যা ছিল নায়িকা সন্ধ্যা রায়ের লিপে, কেন গেল পরবাসে। অপর্ণা সেন হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে বলেছেন, আমার আপনাদের সঙ্গে পরিচয় হবার অনেক আগে আমিও আপনাদের মতো হেমন্ত মুখার্জির গান শুনেছি। তবে সবচেয়ে বিস্মিত হয়েছি হেমন্তবাবুর সাজসজ্জায়। উগ্র আধুনিকতার মধ্যে থেকেও ওর একটা স্বাতন্ত্র্য ছিল। চলায় বলায় গাম্ভীর্যে ওর মধ্যে বাঙালিয়ানা ছিল স্পষ্ট। হেমন্তবাবুর সঙ্গে আলাপ হংস মিথুন ছবির সেটে। তখন কথাবার্তার ফাঁকে দূর থেকে দেখা হেমন্তকে। অবশেষে পরিচালক শক্তি সামন্তের সৌজন্যে গ্র্যান্ড হোটেলের একটা পার্টিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা শুনবার সুযোগ ঘটল। সেদিন অনেক অতিথির মাঝে হেমন্তবাবুর কথা ছিল মনে রাখবার মতো। বস্তুত সেদিনই আবিষ্কার করলাম শুধু সঙ্গীত পরিচালনা নয়, শুধু কণ্ঠ পরিবেশন নয়, ওর অন্য একটা দিকও আছে। কথায় কথায় সেদিন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকার কথা উঠল। আমি আশ্চর্যভাবে লক্ষ্য করলাম প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীত ছাড়াও সাহিত্য সম্পর্কে ওর চিন্তা স্পষ্ট ও গভীর। অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখোপাধ্যায় ও অনুপ কুমার অভিনীত দীনেন গুপ্ত পরিচালিত রাগ অনুরাগ ছবির সঙ্গীত পরিচালনাও করেন হেমন্ত। সিনেমা দৃশ্যের সঙ্গে উপযুক্ত অসাধারণ গান বানান হেমন্ত। শুধু তাই নয়, হেমন্ত কণ্ঠে কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, আমি গান গাই, সেই দুটি চোখ দুর্দান্ত হিট করে। বিশুদ্ধ মালকোষ রাগের ওপর হেমন্ত বানিয়েছিলেন কি গান শোনাবো বলো ওগো সুচরিতা।
আর পটদীপ রাগে বানালেন সেই দুটি চোখ গানটি। হেমন্ত সুরে গানের জন্যই ছবিটি বিশাল সফল হয়। এই ছবিতেই হেমন্তের সুরে লতা মঙ্গেশকর গেয়েছিলেন অপর্ণা সেনের লিপে সেই জনপ্রিয় গানটি, ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি। প্রসঙ্গত উল্লেখ্য, তখনকার বেশিরভাগ বাংলা ছবিতে কোরিওগ্রাফার থাকতেন না, তাই এই গানে অপর্ণা সেন নিজেই কোরিওগ্রাফি করেন। রাগ অনুরাগের একটা ছোট্ট গল্প বলি। কালিম্পংয়ে রাগ অনুরাগ শুটিংয়ের সময় অপর্ণা সেন একবার দৌড়তে দৌড়তে এসে কাজল গুপ্তকে বললেন, কাজলদি, দুটো বড় ইলিশ মাছ এসেছে, আর রান্নার ঠাকুর কি সব দিয়ে যেন রান্না করবে বলছি, তুমি যাও তাড়াতাড়ি। কাজল গুপ্ত সেদিন রান্নাঘরে গিয়ে সেই রাতে ভাপা ইলিশ রান্না করলেন। অসাধারণ সেই স্বাদ ইউনিটের সবার মুখে লেগে রইল। শুনেনি তাহলে এই গাছের পাতায় রোদের ঝিকিমিকি। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না, দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। ওই যে ঘুম ওই যে ঘুম জেগে বেশ ঘুমিয়ে থাকে, কে আমার কাছে থাকে, জেগে বেশ ঘুমিয়ে দেখে, কে আমার কাছে থাকে, কে আমার গানের কথার মানি বোঝে না, কে আমার গানের কথার মানি বোঝে না, আমার মন মানে না, দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসারে নায়িকা হয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ 1959 সালে। কিন্তু শর্মিলার শ্রেষ্ঠ অভিনয় 1963-তে ছায়া সূর্য ছবিতে। কালো মেয়েরা চিরকালই ব্রাত্য সমাজে বা পাত্রপক্ষের কাছে সেই কালো মেয়ে ঘেঁটুকে নিয়েই গল্প বানান 25 বছরের পরিচালক পার্থপ্রতিম চৌধুরী। ঘেঁটু ফুল যেমন কোনো পুজোয় কাজে লাগে না, ঠিক তেমনি ঘেঁটু শর্মিলাও সবার কাছে অপাংতেয়। যারা ছায়াসূর্য ছবিটি দেখেছেন তারা জানবেন সেই বৃষ্টি স্নাত রবীন্দ্রসঙ্গীত এসো এসো আমার ঘরে এসো গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত কণ্ঠে আবহে এই রবীন্দ্রসঙ্গীত আর বৃষ্টি স্নাত কালো মেয়ে শর্মিলা কলকাতার পথে পথে অঝোর বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছেন তাঁর প্রেমিকের পথ চেয়ে। হেমন্তর গানের সঙ্গে সঙ্গে শর্মিলার মুখের অভিব্যক্তি বদলে বদলে যাচ্ছে। বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ দৃশ্যায়নে হেমন্ত কণ্ঠে এসো এসো আমার ঘরে এসো প্রথম সারিতেই থাকবে। এই কৃষ্ণকুলী শর্মিলাই পরে বম্বেতে গিয়ে গ্ল্যামারাস কাশ্মীর কি কলি কিংবা অ্যান ইভিনিং ইন প্যারিসের যৌবন সরসী নায়িকা হয়ে উঠলেন। কি অসাধারণ উত্তরণ! শর্মিলার এই উত্তরণের রেশ ধরেই বলিউডের ছবিতেও
হেমন্ত মুখোপাধ্যায়ের হিন্দি গান কুছ দিল নে কাহা গানে রূপবতী শর্মিলার স্নিগ্ধ রূপ যেন অপূর্ব, মোহময়। কিন্তু ছায়া সূর্যের ঘেঁটুর সঙ্গে বলিউডের অনুপমাকে মেলানো যায় না। অথচ সেই শর্মিলাই আর সেই হেমন্ত কণ্ঠেরই গান কুছ দিল নে কাহা। कुछ दिल ने सुना, कुछ भी नहीं। ऐसी भी बातें होती हैं, ऐसी भी बातें होती हैं। कुछ दिल ने कहा, कुछ भी नहीं। लेता है दिल अंगड़ाइयाँ, इस दिल को समझाए कोई। अरमान आँखें खोल दे, रुसवा न हो जाए कोई। पलकों की ठंडी सेज पर सपनों की परियां सोती हैं। ऐसी भी बातें होती हैं, ऐसी भी बातें होती हैं। कुछ दिल ने कहा। টালিগঞ্জ স্টুডিওর পাশে থাকা তন্নি বালিকা ইন্দিরা ওরফে ইন্দুকে বালিকাবধূর নাম ভূমিকায় নির্বাচন করেন তরুণ মজুমদার। বালিকাবধূর সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ইন্দুর বাবা স্কুলে পড়া মেয়েকে ফিল্ম লাইনে নামাতে চাননি। ইন্দুর বাবার কাছে গিয়ে ইন্দুকে সিনেমায় নামাতে রাজি করান স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। সেদিন থেকে কিশোরী ইন্দুর পিতা যেন হয়ে ওঠেন হেমন্ত। শুধু তাই নয়, ইন্দুর রূপলী পর্দার নাম মৌসুমীও হেমন্ত মুখোপাধ্যায়ের দেওয়া। বালিকাবধূর গল্প শুনে অনেকেই তরুণ মজুমদারকে এই গল্পে ছবি করতে নিরুৎসাহিত করেছিল। কিন্তু বিরল হাতে গোনা যে কজন উৎসাহ দেন, তাদের মধ্যে একজন ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় নতুন ধারা কি আনা যায়, তার জন্য নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন হেমন্তবাবু। মৌসুমী চ্যাটার্জি তখন নবাগতা। শুটিংয়ে প্রায়ই আসতেন হেমন্ত ও হেমন্ত জায়া বেলা মুখোপাধ্যায়। হেমন্তবাবু মৌসুমীর পিঠ চাপড়ে বলতেন, ভালো করে অভিনয় কর, তুই ঠিক নাম করবি। ছবিতে নায়িকা রজনীর চরিত্র ফোটাতে পেরেছিলেন মৌসুমী অনেকটাই হেমন্ত মুখোপাধ্যায় সব সময় উৎসাহ দেওয়ার জন্য। সঙ্গে তরুণ মজুমদার যেখানে পরিচালক। বালিকাবধূ রিলিজের পর সাড়া ফেলে দিল, নিন্দুকদের মুখ বন্ধ। মৌসুমীর দ্বিতীয় ছবি পরিণীতারও সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্তর সুরে গানে প্রথম লিপ দেন মৌসুমী পরিণীতায়। নিজে দাঁড়িয়ে থেকে হেমন্তবাবু দেখেন মৌসুমী ঠিক মতো লিপ মিলছে কিনা। যে কাজটা সহকারীকে দিয়েও করিয়ে নেওয়া যেত, সেটা নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন তিনি। এরপর হেমন্ত মৌসুমীকে নিয়ে বানালেন অনিন্দিতা, যে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক
এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। অনিন্দিতা বাণিজ্যিক সাফল্য বিশাল না পেলেও হেমন্তবাবুর পরিচালনা উচ্চ প্রশংসিত হয়েছিল। মৌসুমী যতবার বম্বে গেছেন হেমন্তবাবুর বাড়িতেই থেকেছেন। কিশোরী মেয়েটিকে নিয়ে সারা বম্বে শহর ঘুরিয়ে দেখিয়েছেন হেমন্ত নিজের হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রির বহুজনের সঙ্গে মৌসুমীর তিনি আলাপও করিয়ে দেন। ঠিক বালিকাবধূর মতোই মৌসুমীকে কম বয়সেই নিজের ছেলে জয়ন্তর সঙ্গে বিবাহ দেন হেমন্ত মুখোপাধ্যায়। তারপরের ইতিহাস সকলেরই জানা। মৌসুমী যেমন হলেন হেমন্ত পুত্রবধূ, তেমনি হয়ে উঠলেন টলিউড বলিউডের অন্যতম প্রথম সারির নায়িকা। তাহলে শুনে নেওয়া যাক ওরে মনো পাখি। ওরে মনো পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মনো পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। তোর উড়তে আছে মানা রে বন্ধু এই খোলা আসমানে, তুই থাক না রে গোপনে। ওরে মনো পাখি উড়তে মানা আকাশে তোর, বসতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে। উড়তে মানা আকাশে তোর, বসতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে। বলি ঝড়ে হারাতে তো মানা নাই। ওরে মনো পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মনো পাখি চোখের জল ফেলতে মানা, সুখের কথাও ভাবতে মানা, মরিতে তো মানা না। চোখের জল ফেলতে মানা, সুখের কথাও ভাবতে মানা, মরিতে তো মানা না। ভাসতে মানা ফুলে তোর, ডুবতে মানা তলে, ফুল ভাঙিতেও মানা কি আছে কপালে। বলি স্রোতে হারাতে তো মানা না। ওরে মনো পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মনো পাখি ত্রিপুরার মেয়ে অরুন্ধতী কলকাতার মেয়ে নয়। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে সঙ্গীতের প্রতি তার ভালোবাসা। হেমন্ত কণ্ঠে গান শুনলেই যে মেয়ে ভাবত হেমন্ত মুখার্জিকে শেষ চোখের সামনে দেখতে পাচ্ছে, সেই মেয়ের কাছেই এলো হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ফিল্মে প্লেব্যাক করার সুযোগ। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম দেখা হবার দিনটা যেন এক অনির্বচনীয় মুহূর্ত হয়ে উঠল অরুন্ধতী হোম চৌধুরীর জীবনে। যার গান এতদিন শুনে বড় হয়েছেন, তাকে চোখের সামনে দেখতে পাওয়ার
সুবর্ণ সুযোগ। সিঁড়ি দিয়ে উঠে বেল বাজাতেই দরজা খুললেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। বিশাল লম্বা শ্বেতশুভ্র পোশাকে সৌম্যকান্তি, লিভিং লেজেন্ড হেমন্ত মুখোপাধ্যায়। অরুন্ধতী যেন দেবতা দর্শন করলেন। নার্ভাস হয়ে ঢিপ করে প্রণাম হেমন্ত মুখোপাধ্যায়ের পায়ে। হেমন্ত কিন্তু নিজের স্টারডম নিয়ে অবিচল। খুব আপন ভেবেই অরুন্ধতীকে বললেন, তুমি কি গানটি জানো, মোর বীণা ওঠে কোন সুরে বাজি? তখন হেমন্ত মুখোপাধ্যায়কে দেখেই অরুন্ধতীর হৃদয় কোন সুরে কোন নবচঞ্চল ছন্দে বাজছে। অরুন্ধতী অবশেষে পাশ করলেন। অজয় করের দত্তা ছবিতে গাইলেন অরুন্ধতী। আর প্লেব্যাক কার লিপে? চমক সেখানেও, সুচিত্রা সেনের লিপে দত্তা ছবিতে এই গান। অরুন্ধতী গাইলেন গান হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায়। তারপর থেকে আর অরুন্ধতীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ত্রিপুরার মেয়েটি হয়ে গেলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। প্রথম গান রবীন্দ্রসঙ্গীত হলেও অরুন্ধতী এরপর সুযোগ পেলেন হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরে সাথী ছবিতে মান্না দের সঙ্গে ডুয়েট গাইবার সুযোগ। এরপর ছবি করছেন তরুণ মজুমদার ভালোবাসা ভালোবাসা। সেখানে নবীন নায়ক তাপস পালের লিপে নবীন গানের কণ্ঠ চাই। তাই হেমন্ত মুখোপাধ্যায় খুঁজে বার করলেন আরেক নবাগত পুরুষ কণ্ঠ শিবাজি চট্টোপাধ্যায় এবং নায়িকা দেবশ্রী রায়ের লিপে অরুন্ধতী হোম চৌধুরী। হেমন্ত সুরে সেই নবীন বসন্তের গান কি ভোলা যায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। অরুন্ধতী হোম চৌধুরীর গান যত ভাবনা ছিল রেকর্ড হচ্ছে। তরুণ মজুমদারের এই ছবির সঙ্গীত পরিচালক অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। যত ভাবনা ছিল গানে মিউজিক অ্যারেঞ্জার ছিলেন সমীর শীল। হেমন্তবাবু বসে আছেন এবং সমীর শীলরা মিউজিক অ্যারেঞ্জ করছেন। এই গানটায় মিউজিকটা কিছুতেই গানের সঙ্গে খাপে খাপে বসছে না, কোথাও গিয়ে যেন একটা তাল কেটে যাচ্ছে। হেমন্তবাবু চুপ করে শুনছিলেন। হঠাৎ বললেন, যদিও আমি এসব গান বাজনার কিছুই বুঝি না, তোমরা কি করছো তোমাদের মতোই করো, তবু বলছি একটা কাজ করে দেখো তো। ওই যে গিটারটা বাজছে না, ওখানে ওইটা বাদ দিয়ে দেখো তো কেমন হয়। এটা বলে হেমন্তবাবু বললেন, আমি বাইরে থেকে একটু সিগারেট খেয়ে আসি, আমি তো আর কিছু বুঝি নাও তো। গিটারটা যেই বাদ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গানটা খাপে খাপে বসে গেল। মিউজিক ডিরেক্টর হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা ছিল সাংঘাতিক। গিটারটা যে ব্যাঘাত ঘটাচ্ছে সেটা উনি ঠিক ধরে ফেলেছিলেন। তাপস পাল দেবশ্রী রায় জুটি যেমন সুপারহিট হলো, তেমনি অরুন্ধতী হোম চৌধুরীও মন দিলেন শিবাজি চট্টোপাধ্যায়কে। দুই হেমন্ত শিষ্য শিষ্যা শিবাজি অরুন্ধতী জুটি বাঁধলেন এবং এই দম্পতি আজও হেমন্ত পরম্পরা আবহমান রেখেছেন। তাহলে শুনিনি, যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, দেখিনি দেখি
সঙ্গীত পরিচালক হেমন্ত নিয়ে আলোচনা করতে গেলে তরুণ হেমন্ত জুটির কথা বিস্তারিত অন্য আঙ্গিকেও বলা প্রয়োজন। বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার ও তা জনপ্রিয় সবথেকে বেশি প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের ছবিতেই হয়েছে, যার পুরোধা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বহু আধুনিক ফিল্মি গানেও সুর দিয়েছেন হেমন্ত তরুণ মজুমদারের ছবিতে। ছবির সুরকার কিন্তু শুধুই গানে সুর দেন তা নয়, ছবির আবহ সঙ্গীতেও তার বড় ভূমিকা থাকে। তেমনই ঘটনা ঘটে তরুণ মজুমদারের সংসার সীমান্তে ছবিতে, যে ছবিটির প্রিন্ট এখন লুপ্ত। ছবির গল্পে ছিল সন্ধ্যা রায় একজন পতিতা এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একজন চোরের ভূমিকায়। পতিতা গৃহে চুরি করতে গিয়ে চোরটি সেই পতিতাকে ভালোবেসে ফেলে এবং একটি দৃশ্য ছিল চোর ওই পতিতাকে বিয়ে করে নিয়ে পতিতাপল্লী থেকে বেরিয়ে আসছে একটা সকালবেলায়। তো ওই দৃশ্যে তরুণবাবু হেমন্তবাবুকে বললেন, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি দেবেন? কোনো পিয়ানো দেবেন নাকি কোনো গানের প্রিলিউড বাজাবেন, সেটা ঠিক করুন। হেমন্ত শেষ পর্যন্ত চিন্তাভাবনা করে ঠিক করলেন যে যখন ওরা পতিতাপল্লী থেকে বেরিয়ে আসছে তখন পাশের একটা বাড়ি থেকে রেডিওতে আকাশবাণীর শুরুর সিগনেচার টিউনটা বেজে উঠছে। রেডিওর অনুষ্ঠান যখন শুরু হতো তখন শুরুতেই একটা সিগনেচার টিউন বাজত, কোনো মিউজিক নেই, শুধু ওই আকাশবাণীর শুরুর টিউনটা বেজে উঠল। তার মানে কি অসাধারণ আবেদন তৈরি হলো, রেডিওতে যেমন নতুন দিন শুরু হচ্ছে, তেমন সেই পতিতা ও চোর প্রান্তিক দুজন মানুষের জীবনেও একটা নতুন দিনের সূচনা হচ্ছে। এ যেন হেমন্ত বাবুর পক্ষেই সম্ভব ছিল। তরুণ মজুমদারের প্রথম ছবি পলাতক থেকে আগমন 1963 থেকে 1988, এই 25 বছরের তরুণ মজুমদারের প্রতিটি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। পৃথিবী ছেড়ে চলে যাবার বহু পূর্বেই হেমন্ত মুখোপাধ্যায় পার্থিব চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে চলে গেছিলেন। তিনি বলতেন, জীবনের সবচেয়ে ওপরটাও দেখেছি, সবচেয়ে নিচেরটাও দেখেছি, এমনকি মধ্যিখানটাও দেখেছি, আর কি দরকার, এই বেশ আছে। দিনের শেষে ঘুমের দেশে চরণ ধরিতে দিও গো আমারে, এসব গানই তো তাঁর জীবনের অন্তিম সঙ্গীত। উত্তম, সৌমিত্র, অনিল, বিশ্বজিতের লিপেও যেমন হেমন্ত হিট, তেমনি পরের প্রজন্মের তাপস পালও প্রতিষ্ঠা পেলেন হেমন্ত কণ্ঠে লিপ দিতে পেরেই। চরণ ধরিতে দিও গো আমারের রেকর্ডিংয়ের দিন হেমন্ত মুখোপাধ্যায় শরীর খারাপ নিয়েও রেকর্ডিং করে তরুণ মজুমদারকে বললেন, রেকর্ডিং তো করলাম, কীরকম হলো কে জানে, দেখি পরে আরেকবার না হয় গেয়ে দেব। কিন্তু পরে আর রেকর্ড করার সময় পাননি। ওই শরীর খারাপ নিয়ে রেকর্ডিং করা চরণ ধরিতে দিও গো আমারই আমরা আজও শুনি, যে গানে আজও দাদার কীর্তির কেদার আইকনিক। 26শে সেপ্টেম্বর 1989, সমস্ত বাঙালির কাছে, সারা ভারতের কাছে সেদিন হেমন্তদা নেই। নেই মানে নেই। আমি চলে যাই, আমায় খুঁজো না তুমি, বন্ধু বুঝো না ভুল, যেটুকু সুরভি ছিল হৃদয় সবই তো দিল, এবার খুঁজবে কাঁটা, তাই ছেড়ে যাই কুল। বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু,
কতটুকু কি পেয়েছি। ফুলে ফুলে সব ঢাকা, বাজছে তাঁরই গাওয়া গান। ভেঙে পড়ল টালিগঞ্জ থেকে বম্বের নামি দামি শিল্পীরা হেমন্ত মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। শেষ প্রণাম, শেষ দেখা। বিরাট শোক মিছিল বেরিয়েছিল। হেমন্তর পরেই তো শীত, কিন্তু তারপরেই তো আবার বসন্ত। হেমন্ত মুখোপাধ্যায়ও সকলের মনে চিরবসন্ত হয়ে রয়ে গেলেন, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। চরণ ধরিতে বিয়োগ আমারে, নিও না নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে বিয়োগ আমারে, নিও না নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়। চরণ ধরিতে বিয়োগ আমারে, নিও না নিও না সরায়। চিরপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। বিকায়ে বিকায়ে দিন